স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ২৪ বড় নাকি ৭১ বড়, আপনি কি মনে করেন? আসিফ মাহমুদ প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, এটা কোনো প্রশ্ন হলো? এর ভিডিও ছড়িয়ে পড়ার পরেই ফেসবুকে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার। সার্জিসের কথা বললেন যে তিনি ১০০টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন। আপাও বলেছেন যে উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না। উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটির, বিষয়গুলো আসলে মাথা ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডাভাবে সুস্থিরভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করবো সেটির প্রয়োজন। কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি। আজকে আমি অনেক কথা বলতে পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন, কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে। এখানে 20 জনের মতো বাঙালি, এখানে হয়তো আজকে আমাদের সারাদিনে 5,000 টাকা খরচ হবে। এইটুকু আমরা এখন আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করতে পারছি না। এগুলো আমি গতকালকে বলেছি, এগুলো এখানে যে অল্প কিছু টাকা খরচ হয়েছিল এই টাকাগুলো আমরা আমাদের জায়গা থেকে পারিবারিকভাবে ম্যানেজ করেছি। আর সত্যি কথা একটা জিনিস বলি, ইফতারের টাকা না পারিবারিকভাবে ম্যানেজ করতে হয়। ইফতারে অংশগ্রহণ 5ই আগস্ট কি টেকনিক ব্যবহার করছে বিএনপির যদি জানা থাকে তাহলে তো ভালো, হান্ডালে নির্বাচনে কিন্তু হারতে হবে। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে আমাদের সার্জিসের যে ভোল পাল্টারও নতুন রূপ ভালো অবস্থায় নেই আমি মনে করি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গত কয়েকদিন ধরে দেখছিও না আমরা, প্রধান উপদেষ্টা সেটা নিয়েও কিছু বলেননি। তবে উনি অর্থনৈতিক কিছু সুফল নিয়ে কথা বলেছেন। আমি শুরু থেকেই বলছিলাম, একদম শুরু থেকে আমি বলছিলাম যে এই সরকার কিন্তু অর্থনৈতিক খাতে ভালো করছেন। ভালো করছেন মানে কি, আগে যেমন প্রতিদিন মানে হাজার হাজার টাকা, মানে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা মানে বিদেশে পাচার হয়ে যেত, সেই পাচারটা মনে হয় রোধ করা গেছে আমার ধারণা। হবেন একবারে হাঁটুমাটু গিরামিরা সব ফাড়ায় টটকায় দিবেন, একবারে টটকায় দিয়ে বলবেন যে কে করতে বলছে, আম জনতা দলের তারেক করতে বলছে। এটা যদি আমার দলও করে, নাগরিক কমিটিরা একটু মাইন্ড করবে, ভাবে ওদেরকে মিন করতেছে হয়তো। আমি যখন বলতেছি যেই লীগকে নিয়ে শোডাউন করবে তাকে চটকাইবেন, তখন নাগরিক কমিটিরা আসে আমাকে হ্যারাসমেন্ট করে। তার আমি ওদের নাম বলি না, কিন্তু ওরা কয়েকদিন ধরে হ্যারাসমেন্ট করতেছে ওদের নাম না বলাতেও। তার দ্বারা প্রমাণিত হয় ওরা আওয়ামী লীগকে নিয়ে, যাক ওরাও না, ধরেন জামাতে ইসলাম যদি আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শক্তি বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করা মানে কি, আওয়ামী লীগের লোকগুলো শক্তির অংশ হবে। তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ২৪ বড় নাকি ৭১ বড়, আপনি কি মনে করেন? আসিফ মাহমুদ প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, এটা কোনো প্রশ্ন হলো? এর ভিডিও ছড়িয়ে পড়ার পরেই ফেসবুকে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকে প্রশ্নকারী সাংবাদিকের সমালোচনা করলেও আমাদের প্রশ্ন হলো, স্বাধীনতার ৫৪ বছর উদযাপনের দিনটিতে এমন প্রশ্ন হঠাৎ করে কেন উঠেছে? বাংলাদেশের জন্মের অধ্যায়টিকে নিয়ে কেন তৈরি হচ্ছে সংশয়, শঙ্কা? এর জন্য অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে কতটা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবারের মতো এতটা নিষ্প্রভ স্বাধীনতা দিবস অতীতে কখনো আসেনি। সরকারিভাবে উদযাপনের আয়োজন একেবারেই সীমিত। ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ২১শে ফেব্রুয়ারির মতোই তারা ফুল দিয়েছেন আলাদাভাবে। এর আগে বাতিল করা হয়েছিল স্বাধীনতা দিবসের প্রধান কুচকাওয়াজ। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় স্টেডিয়াম সংস্কার কাজ চলার দোহাই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত দিনগুলো আদৌ কি কোনো গুরুত্ব বহন করে? দর্শক, নানা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের সময় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঘোষিতভাবে নিষিদ্ধ হয়েছেন। সংবিধানে জাতির পিতার স্বীকৃতি এবং সরকারি সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানো বাধ্যতামূলক, কিন্তু সেটি কাগজে কলমে থাকলেও বাস্তবে এর পরোয়া করা হচ্ছে না। বরং আমরা দেখলাম ফেব্রুয়ারির ৫ তারিখে যখন ধানমন্ডির ৩২ নম্বরের ভবনটি গুড়িয়ে দেওয়া হলো, তখন সরকার ছিল নীরব দর্শক। এমনকি মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান জয় বাংলা হারিয়েছে জাতীয় স্লোগানের মর্যাদা। এই স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে মারধরের পর আটক করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কয়েক সদস্যকে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, আটক ব্যক্তিরা জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। দর্শক, খেয়াল করুন, যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল, সেই স্লোগানকে স্বাধীনতা দিবসে উস্কানিমূলক স্লোগান বলছেন বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা।
অথচ 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতায় প্রথম শিকার হন রাজারবাগের পুলিশ সদস্যরা। এবারের স্বাধীনতা দিবসে বেশ কিছু নজিরবিহীন আরো ঘটনাও আমরা দেখতে পেয়েছি। সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় নির্মিত শহীদ মিনারে এবার স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে তালা ঝুলতে দেখেছেন। পরে ফটকের তালা ভেঙে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এমন ঘটনায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বিস্মিত। আবার সিলেটেও ঘটেছে একই ঘটনা। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ এক পর্যায়ে তাদের ফুল দেওয়ার সুযোগ দেয়। লালমনিরহাটের হাতীবান্ধায় ভাঙা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে। দর্শক, 5ই আগস্টের পর থেকেই মুক্তিযুদ্ধের অসংখ্য স্মারক ও ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। পথে ঘাটে লাঞ্ছনার শিকার হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। পিরোজপুরের নিচরাবাদে 25শে মার্চের গণহত্যা দিবসের আলোচনা সভায় জয় বাংলা বলে তোপের মুখে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন। পরে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। দর্শক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করার বিভিন্ন ঘটনা ঠেকাতে আমরা কখনোই অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থানে দেখিনি, বরং অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার স্পষ্ট ইঙ্গিত দেখা গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও এড়িয়ে গেছেন 30 লাখ শহীদের প্রসঙ্গ। 25শে মার্চ ভাষণে তিনি বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম নিয়েছে। দর্শক, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক উত্থাপন করে প্রচারণা চালাচ্ছিল মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে সেই বিতর্ককে উস্কানি দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। অন্যদিকে মুক্তিযুদ্ধকে 24শে গণঅভ্যুত্থানের সমপর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টাও দৃশ্যমান। গত বিজয় দিবসে তখনকার তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় এলেও 2024 সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেছিলেন, 1971 সালে আমাদের বিজয় এলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, নাহিদ ইসলাম কথার মার প্যাচে মুক্তিযুদ্ধকে কেবল 24-এর সমপর্যায়ে নামিয়ে আনেনি, তিনি বলেছেন স্বাধীনতা পূর্ণতা পেয়েছে 2024 সালের আন্দোলনে। অর্থাৎ তার দাবি ৭১-এ পাওয়া অপূর্ণাঙ্গ স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়েছে 2024 সালে। একই সময় আরো বিতর্কিত মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কি উদযাপন করব স্বাধীনভাবে কথা বলতেই পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে। ৭১ থেকে 24 পর্যন্ত স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম চলেছে বলেও দাবি করেন আসিফ মাহমুদ। তার এই বক্তব্য পরিষ্কার, ৭১ নয়, প্রকৃত স্বাধীনতা এসেছে 2024 সালে। অথচ সেই আসিফ মাহমুদ স্বাধীনতা দিবসে এসে 24 বড় নাকি ৭১ বড় সেই প্রশ্নে দেখাচ্ছেন বিরক্তির ভঙ্গি। আমাদের বিশ্লেষণ হচ্ছে, এই প্রশ্নের জন্ম হয়েছে সরকার ও সরকার সমর্থকদের বেশ কিছু ভূমিকার কারণে। দর্শক, সরকারের ঘোরতর সমর্থক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের মুখ থেকেও শোনা যাচ্ছে বিতর্কিত বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দলটির এই নেতা স্বাধীনতা দিবসে বলেছেন, ৭১-এর প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি, 24-ই এসেছে দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রশ্ন হলো, মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান কি? এর আগেও ছাত্র শিবিরের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চরম বিষোদ্গার করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি। আবার 24-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 1971 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম এখনো তা অপূর্ণ রয়ে গেছে, যে কারণে হয়েছে 2024 সালের জুলাই আন্দোলন। যে দুই কারণে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে 2024-এ যুদ্ধ হয়। দর্শক, আমাদের প্রশ্ন হলো, এমন বক্তব্যের জন্য ঢাকা জেলার সিভিল সার্জনের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমরা জানি এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেবে না সরকার, অথচ জয় বাংলা স্লোগান অথবা বঙ্গবন্ধুকে সরকারের সঙ্গে সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা। শেষ স্বাধীনতা দিবসের চিঠিতে বঙ্গবন্ধুর জন্য দোয়ার আহ্বান জানানোয় ওএসডি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব। অন্যদিকে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এসি লঞ্চকে প্রত্যাহার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে ৭১-এর চেয়ে 24
বেশি প্রাধান্য পাচ্ছে বেশি, ফলে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষাপটকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও আমরা দেখছি একই ধরনের উদ্বেগ। তার সাফ কথা, ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারা বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো ৭১ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে ৭১ কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। যেমন সার্জিসের কথা বললেন যে তিনি ১০০টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন। আপাও বলেছেন যে উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার ভোট পেতে কোনো আসলে ওনার কোনো কমতি হতো না। উনি সবচেয়ে বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটির, বিষয়গুলো আসলে মাথা ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডাভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করবো সেটির প্রয়োজন। কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি। আজকে আমি অনেক কথা বলতে পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন, কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, যেটির একটি আমার কাছে মনে হচ্ছে একটু অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি, আগে যখন আপনারা দেখবেন ১৬ বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি, কিছু হলে কেউ একজন জামাত হয়ে যাচ্ছে, কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন উল্টোটা, কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে। সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোসর, উনি হয়তো বা টাকা খেয়েছেন। বা ধরেন ছাত্রলীগ যদি কোনো একটা, আমরা মনে করতাম যেটা ইন্ডেমনিটি আছে, তাদের একটু অজানা অদৃশ্য ইন্ডেমনিটি আছে, তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না। এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা? কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে। যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন কর্মচারী, যিনি একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য তাকে হাজতে নেওয়া হয়। আপনি দেখবেন থানার ভেতরে ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ৭ ঘন্টা ধরে লাইভ হয়েছে। আপনি আমাকে বলেন এটা কি কোনো, মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোনো সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে, এটা কি আসলেই ঘটছে? মানে এটা কি সম্ভব? তারা লাইভ করছে, তার ইন্টারভিউ নিচ্ছে, আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি, আমি ওই করেছি। এটা তো আসলে একটা থানায় তো এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং। যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল? আমার মনে হয় যে ওয়ারা এই প্রশ্নগুলি ফরিদা আপাকেই করেছে। যে ফরিদা আপা এটা একটু মন্তব্য করবেন? আমি একটু মন্তব্য করতে চাই। আমি বিশেষ করে শেষের যে ঘটনাটার কথা বললেন যে একটা মেয়েকে উত্ত্যক্ত করার পর যখন নাকি থানায় নিয়ে গেছে, এরা এই যে সো কল্ড তৌহিদি জনতা, এগুলো মানে একেবারে মাস্তানি, এগুলো জনতা, এগুলো যে সহ্য করেছে, আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি। এগুলো অনেকে আমরা সহ্য করতে পারিনি, আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি। এখন তারা নাকি আজকে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।